আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফার্মাকোডাইনামিক আজকের ক্লাস আমাদের রিসেপ্টর ট্রান্সডিউসার মেকানিজম এটা আমরা জানবো আজকের ক্লাসে। তো আগে আমরা আলোচনা করি যে ড্রাগ অ্যাকশন এবং ড্রাগ ইফেক্ট, এই দুটো জিনিস একটু আমরা ক্লিয়ার হয়ে নিই। যে ড্রাগের অ্যাকশন বলতে আমরা কি বুঝি, যদিও এই টার্ম দুটো আসলে লুজলি ইন্টারচেঞ্জেবল বাট আর নট সিনোনিমাস। The drug action বলতে আমরা কি বুঝি? It's the initial combination of the drug with its receptor resulting in a conformational change in the later in case of agonist। আর যদি অ্যান্টাগনিস্ট হয়ে থাকে তাহলে আমরা বলছি যে প্রিভেনশন অফ কনফর্মেশনাল চেঞ্জ থ্রু এক্সক্লুশন অফ দ্য অ্যাগনিস্ট। তাহলে এটা হলো ড্রাগের অ্যাকশন বলতে আমরা যেটা বুঝি। আর ড্রাগের ইফেক্টটা কি? It's the ultimate change in biological function brought about a sequence of drug action through a series of intermediate steps. এই যে series of intermediate steps, these are the transducers. আচ্ছা, এখন আমরা একটু আগের ক্লাসে যাই। আগের ক্লাসে আমরা বলেছি যে ফাংশন অফ রিসেপ্টর, তো মেইন দুটো যে এসেনশিয়াল ফাংশন ছিল ড্রাগের রিসেপ্টরের টু এসেনশিয়াল ফাংশনস, একটা হলো রিকগনিশন অফ দ্য স্পেসিফিক লাইগেন্ড মলিকিউল and transduction of the signal into a response. So accordingly receptor molecule has a signal binding domain, একটা signal binding domain থাকে, তাই না? আচ্ছা, যেটা কিনা energetically suitable for binding of the specific ligand. আর কি থাকে? আর effector domain which undergoes a functional conformational change. এগুলো আমরা আগের ভিডিওতে জেনেছি। এই ডোমেইন, যে ডোমেইনগুলো অ্যাকচুয়ালি এরা এখন দেখা যাচ্ছে যে আইডেন্টিফাইড ইন সাম রিসেপ্টর। এই ডোমেইনগুলো কিছু কিছু রিসেপ্টরে আমরা আইডেন্টিফাই করি। হ্যাঁ, আচ্ছা, এই যে সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ বিটুইন ড্রাগ অ্যাকশন, ট্রান্সডিউসার অ্যান্ড ড্রাগ ইফেক্ট, এইগুলো আমরা এখন স্টেপ ওয়াইজ আলোচনা করবো। হ্যাঁ, এই সিকোয়েন্সগুলো। Transducer mechanism can be grouped into G-protein coupled receptor. This is the large family of cell membrane receptor. Then ion channel receptor, also known as ligand-gated ion channel. Then third is the transmembrane enzyme-linked receptor obtained by peptide hormone. Then number 4 is the transmembrane JAK state receptor, growth hormone, prolactin, যাদের মাধ্যমে কাজ করে। And last one is the receptor regulating gene expression. তো এরা হলো ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, এরা জিন এক্সপ্রেশনের মাধ্যমে কাজ করে। তাহলে এই যে যদি আমরা ব্রডলি দেখি লার্জ ফ্যামিলি অফ সেল মেমব্রেন রিসেপ্টর, দ্যাট ইজ দ্য জি প্রোটিন কাপল রিসেপ্টর, এটাই হলো আমাদের আজকের মেইন ফোকাস। অ্যান্ড দ্য রিসেপ্টর রেগুলেটিং জিন এক্সপ্রেশন ইজ দ্য ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। তাহলে এই যে ট্রান্সডিউসার মেকানিজম, এই ট্রান্সডিউসার মেকানিজমের প্রথমেই আমরা যে জি প্রোটিন কাপল রিসেপ্টরের কথা বলছি, সেটা হলো আমরা বলছি যেটা খুবই ইম্পর্টেন্ট লার্জ ফ্যামিলি অফ সেল মেমব্রেন রিসেপ্টর, যেটা কিনা লিঙ্ক থাকে ইফেক্টর, দ্যাট ইজ এনজাইম আর আয়ন চ্যানেল আর ক্যারিয়ার প্রোটিনের সাথে থ্রু ওয়ান অর মোর জিটিপি অ্যাক্টিভেটেড প্রোটিন, যেটাকে আমরা কি বলি জি প্রোটিন। হ্যাঁ, এই রিসেপ্টরের স্ট্রাকচারটা একটু সহজ করে আমি আঁকার চেষ্টা করেছি, যেখানে 7টা আলফা হেলিক্যাল মেমব্রেন এবং এই যেটা এক্সট্রাসেলুলার 3টা ডোমেইন, ইন্ট্রাসেলুলার 3টা ডোমেইন, মোট 6টা ডোমেইন। হ্যাঁ, অ্যাগনিস্ট বাইন্ডিং সাইট, এগুলো একটু দেখানোর চেষ্টা করছি। বইয়ে যে পিকচার আছে সে একটু বুঝতে সমস্যা হবে, বা আমার নিজেরও প্রথমে বুঝতে সমস্যা হতো, এই জন্য আমি একটু সহজ করে আঁকার চেষ্টা করেছি যাতে স্টুডেন্টের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তো আমরা এই স্ট্রাকচারটার দিকে একটু যদি খেয়াল করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে রিসেপ্টর, এই রিসেপ্টরটাতে 7টা মেমব্রেন স্প্যানিং হেলিক্যাল সেগমেন্ট আছে of hydrophobic amino acid and intervening segments connecting the helicals from 3 loops on either side of the membrane. The amino terminus of the chain lies on the extracellular phase while the carboxyl terminus on the cytosolic side. তো এই যে 7টা এঁকেছি, হ্যাঁ,
1 2 3 4 5 6 7, হ্যাঁ, এই 7টা আলফা হেলিক্যাল মেমব্রেন। আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি এটা এক্সট্রা সেলুলার মানে সেল মেমব্রেন, হ্যাঁ, আর এটা ইন্ট্রাসেলুলার দ্যাট ইজ সাইটোসোল ইন্ট্রাসেলুলার, আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করেছি। এটা হলো অ্যাগনিস্ট বাইন্ডিং সাইট। আর এই যে 3টা 1 2 3 এটা হলো এক্সট্রা সেলুলার 3টা লুপ, 1 2 3 এটা হলো ইন্ট্রাসেলুলার 3টা লুপ। আচ্ছা, তো এই স্ট্রাকচারটা আমরা একটু ভালো করে খেয়াল করে তারপর আমরা মেইন মেকানিজমটা বুঝবো। পরীক্ষায় অনেক সময় কোয়েশ্চেন করা হয় যে কয়টা হেলিক্যাল মেমব্রেন আছে, তাহলে 1 2 3 4 5 6 7 7 আলফা হেলিক্যাল মেমব্রেন। হ্যাঁ, তো এই যে এই 3টা এক্সট্রা সেলুলার লুপ 1 2 3 এবং 3টা ইন্ট্রাসেলুলার লুপ 1 2 3, তাহলে টোটাল 6 বাইফার্কেশন করলে হলো 3টা এক্সট্রা সেলুলার 3টা ইন্ট্রাসেলুলার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাও অনেক সময় জিজ্ঞেস করা হয় যে এই যে কয়টা এক্সট্রা সেলুলার লুপ কয়টা ইন্ট্রাসেলুলার লুপ আছে। আচ্ছা, এখন আমরা দেখব যে এই স্ট্রাকচারে এই যে প্রোটিনের এই স্ট্রাকচারে কি কি ভাগে আমরা ভাগ করেছি। তাহলে প্রথমেই আমরা এখানে কি লিখেছি, অ্যাগনিস্ট বাইন্ডিং সাইট। তাহলে এখানে কি অ্যাগনিস্ট এসে বাইন্ড করে, হ্যাঁ, এই বাইন্ডিং সাইটে অ্যাগনিস্ট, আমরা অ্যাগনিস্ট কি অ্যান্টাগনিস্ট কি, হ্যাঁ, পার্শিয়াল অ্যাগনিস্ট ইনভার্স অ্যাগনিস্ট এগুলো সব জেনেছি যে অ্যাগনিস্ট কি, যেটা কিনা এন্ডোজেনাস লিগ্যান্ড রিসেপ্টরের সাথে বাইন্ড করলে যেরকম রেসপন্স তৈরি করতে, অ্যাগনিস্ট বাইন্ড করলে একই রকম রেসপন্স তৈরি করে। তাহলে যখন এখানে বাইন্ড করে, যখন কোনো কিছু বাইন্ড করে না তখন কি এই অবস্থায় থাকে, যখন কিনা বাইন্ড করে তখন একটা কারেন্ট, একটা ইনভিজিবল কারেন্ট এইভাবে এটার ভিতর দিয়ে পাস করে, হ্যাঁ, ইনভিজিবল কারেন্ট একটা পাস করে। আচ্ছা, এখন আমরা দেখি যখন এটা ইনঅ্যাক্টিভেটেড স্টেটে আছে তখন এর লাস্ট পোর্শনে, লাস্ট যেখানে, সেখানে আলফা বিটা গামা 3টা সাব ইউনিট বাইন্ড অবস্থায় একসাথে থাকে, কে আলফা বিটা গামা, এবং এদের সাথে অ্যাটাচ থাকে কি জিডিপি। আমরা বলছি ইনঅ্যাক্টিভেটেড স্টেটে কি থাকে, হ্যাঁ, তাহলে জিডিপি এখানে ইনঅ্যাক্টিভ, যখন এটা ইনঅ্যাক্টিভেটেড তখন আলফা বিটা গামার সাথে কে থাকে অ্যাটাচ, জিডিপি। হ্যাঁ, তো এখন জিডিপি অ্যালং উইথ আলফা বিটা গামা এই ইনঅ্যাক্টিভেটেড স্টেট, আর যখন কিনা অ্যাগনিস্ট বাইন্ড করবে তখন কি হবে। হ্যাঁ, আচ্ছা, যখন এখানে এসে অ্যাগনিস্ট বাইন্ড করে বাইন্ডিং সাইটে তখন কি হয়, তখন একটা ইনভিজিবল কারেন্ট আমরা বলছি যে এই লুপ দিয়ে খুব দ্রুত চলে আসে এই এন টার্মিনালে, হ্যাঁ, যেখানে কে আছে আলফা বিটা গামা সাব ইউনিট বাইন্ড অবস্থা আছে, এবং এদের সাথে কে ছিল যখন এটা ইনঅ্যাক্টিভেটেড ছিল, যখন কোনো অ্যাগনিস্ট বাইন্ড করেনি তখন জিডিপি এখানে অ্যাটাচ ছিল। হ্যাঁ, এখন যখন এখানে অ্যাগনিস্ট বাইন্ড করেছে খুব দ্রুত একটা ইনভিজিবল কারেন্ট এখানে চলে এসছে এই টার্মিনালে, এন টার্মিনালে, তখন এই আলফা বিটা গামা সাব ইউনিট যে একত্রে ছিল অ্যাটাচড উইথ জিডিপি, আলফা সাব ইউনিট তখন কি করবে, এই তার স্ট্রাকচার চেঞ্জ করবে, স্ট্রাকচার চেঞ্জ করে সেটা টুয়ার্ডস দ্য সেকেন্ড মেসেঞ্জার এদিকে মুভ করা শুরু করবে, এবং আরেকটা চেঞ্জ কি হবে যে জিডিপি রিপ্লেস হবে বাই জিটিপি। তাহলে ফার্স্ট স্টেপ যেখানে স্টেপ 1 যেখানে অ্যাগনিস্ট বাইন্ডিং সাইটে অ্যাগনিস্ট বাইন্ড করেছিল, তারপরে দ্রুত একটা ইনভিজিবল কারেন্ট এসে এই টার্মিনালে আলফা বিটা গামা এখানে একটা চেঞ্জ করলো। তারপরে সেকেন্ড স্টেপ কি আমাদের, এই যে আমি জিটিপি লিখেছি, এটা কাকে রিপ্লেস করবে, জিডিপিকে। তাহলে গুয়ানোসিন ট্রাইফসফেট রিপ্লেস দ্য ডাইফসফেট, হ্যাঁ, এটা চলে যাবে। আচ্ছা, তাহলে জিডিপি সরে যাবে কোত্থেকে, এখান থেকে। দুটো জিনিস হচ্ছে, একটা হলো আলফা সাব ইউনিট কি করেছে, তার স্ট্রাকচার চেঞ্জ করেছে এবং টুয়ার্ড দ্য সেকেন্ড মেসেঞ্জার সে মুভ করবে, এবং জিডিপি ইজ রিপ্লেসড বাই জিটিপি। আচ্ছা, তো হ্যাঁ, এখন ফাংশনাল মেজর যেগুলো ফাংশনাল পাথওয়ে আছে জি প্রোটিন কাপল রিসেপ্টরের অনেকগুলো পাথওয়ে, তার মধ্যে অ্যাডেনাল সাইক্লেস পাথওয়ে কথা আমরা বলছি, যেখানে কিনা সেকেন্ড মেসেঞ্জার সাইক্লিক এমপি, আরও আছে ফসফোলাইপেস IP3 DAG যেখানে সেকেন্ড মেসেঞ্জার, তারপরে চ্যানেল রেগুলেশন আছে। হ্যাঁ, তো আমরা প্রথমে বলছি যে জিডিপি, হ্যাঁ, এই অ্যাডেনাল সাইক্লেস যেখানে কিনা সেকেন্ড মেসেঞ্জার সাইক্লিক এমপি সেই পাথওয়ের কথা। তো মিলি সেকেন্ডের মধ্যে ঘটা এই প্রসেস, এটা আসলে পার্মানেন্ট না। তো এটা কি হবে, যখন অ্যাগনিস্ট বাইন্ড করবে, আমরা যখন দেখলাম একটা ইনভিজিবল কারেন্ট এসে এন্ডে এটা করলো, তো এটা
আমরা যদি আগের ভিডিওর কথা আমাদের মনে থাকে তাহলে সেখানে রেট থিওরি, অকুপেশন থিওরি আমরা পড়েছিলাম। যদি কারো মনে না থাকে তাহলে আগের ভিডিওটা একটু দেখতে পারে। তাহলে যখনই আমরা বলছি যে এটা পার্মানেন্ট একটা প্রসেস না, এটা হচ্ছে যখন অ্যাগনিস্ট বাইন্ড করলো বাইন্ডিং সাইটে, তখন ইনভিজিবল কারেন্ট এসে এখানে কি হলো, আলফা সাব ইউনিট তার স্ট্রাকচার চেঞ্জ করে টুয়ার্ডস দ্য কি সেকেন্ড মেসেঞ্জার মুভ করলো এবং জিডিপি ইজ রিপ্লেসড বাই জিটিপি। আচ্ছা, এখন তো রেট থিওরি, অকুপেশন থিওরির দিকে যেটা আমি বলছি যে একটু মনে করা, তখন এই যে আমরা বলছি এটা পার্মানেন্ট না, তাহলে এই যে এইটা এখন কি হবে, এখন যখন এটা শেষ হয়ে গেল, এই কারেন্ট ফ্লোটা শেষ হয়ে গেল, তখন কি হবে, এই আলফা সাব ইউনিট যেটা স্ট্রাকচার চেঞ্জ করে চলে গিয়েছিল সেটা আবার বিটা এবং গামা সাব ইউনিটের সাথে এসে বাইন্ড করবে এবং যেই জিডিপিকে জিটিপি রিপ্লেস করেছিল, জিটিপি রিপ্লেস করেছিল সেই জিডিপি আবার এসে আলফা বিটা গামা সাব ইউনিটের সাথে বাইন্ড করবে। তাহলে এখানে যখন ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স, আমরা আগেই বলেছি ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স কি, সে আগের ভিডিওতে আছে। তাহলে যখন বাইন্ড করেছে, ইনভিজিবল কারেন্ট এসছে, তখন আলফা বিটা গামা থেকে আলফা সরে গিয়েছে, জিডিপি ইজ রিপ্লেসড বাই জিটিপি। তারপরে রেট অ্যান্ড অকুপেশন থিওরির মতে, এবং আমরা বলছি যেটা পার্মানেন্ট কিছু না, তখন কি হলো, এই আলফা সাব ইউনিট আবার এসে এদের সাথে কম্বাইন্ড হলো এবং জিডিপি সরে গিয়ে আবার জিডিপি এসে অ্যাটাচ হলো এই এন টার্মিনালে। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাডেনাল সাইক্লেস যখন ইনঅ্যাক্টিভ, তখন আমরা দেখলাম যে এখানে জিডিপি অ্যাটাচ থাকে। যখনই কিনা অ্যাগনিস্ট বাইন্ড করে, অ্যাডেনাল সাইক্লেস অ্যাক্টিভেটেড হলো, তখন এই চেঞ্জটা হলো। আচ্ছা, এই স্টেপটাই বোঝার, হ্যাঁ, এই স্টেপটাই বোঝার, তাই আমি অন্য কোনো ভিডিও আর এই ভিডিওর সাথে দিব না। তো আমরা এই স্টেপটা বুঝি ভালো করে, ফিগারটা দেখি, জি প্রোটিন কাপল রিসেপ্টরের ট্রান্সডিউসার মেকানিজমে কি বলা আছে। জি প্রোটিন কাপল রিসেপ্টরের যে লার্জ ফ্যামিলি অফ সেল মেমব্রেন রিসেপ্টর, এটাতে অনেকগুলো কোয়েশ্চেন থাকে। এই ট্রান্সডিউসার মেকানিজম জি প্রোটিনের রিটেনে আসে অনেক সময়, এবং এই যে যেগুলো বললাম যে কয়টা আলফা হেলিক্যাল মেমব্রেন আছে, কয়টা এক্সট্রাসেলুলার, কয়টা ইন্ট্রাসেলুলার লুপ, এগুলো আলাদা আলাদা করে জিজ্ঞেস করা হয়। এই জন্য এই জিনিসটা একটু ভালো করে বুঝে নিয়ে পরের ক্লাসে আমরা যাব যে জি প্রোটিন কাপল রিসেপ্টরের কতগুলো সুপার ফ্যামিলি আছে, এগুলো আমরা জানবো পরে। হ্যাঁ, তাহলে যখন আমরা অ্যাডেনাল সাইক্লেস কিনা ইনঅ্যাক্টিভেটেড অবস্থায়, তখন আমরা দেখেছি এখানে আলফা বিটা গামা সাব ইউনিট একসাথে অ্যাটাচড উইথ জিডিপি। যখনই অ্যাগনিস্ট বাইন্ড করবে, অর্থাৎ ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হবে, বাইন্ডিং সাইট অ্যাগনিস্ট বাইন্ড করার পরে এখানে একটা ইনভিজিবল কারেন্ট এসে এই টার্মিনালে এসে আমরা দেখছি কি আলফা সাব ইউনিট তার স্ট্রাকচার চেঞ্জ করে টুয়ার্ডস দ্য সেকেন্ড মেসেঞ্জার মুভ করবে এবং এখানে জিডিপি ইজ রিপ্লেস বাই জিটিপি। আচ্ছা, তারপরে অ্যাকর্ডিং টু রেট অ্যান্ড অকুপেশন থিওরি, যখন কিনা এটা আমরা বলছি যেটা এক সময় অ্যাকর্ডিং টু রেট অ্যান্ড অকুপেশন থিওরি এটা কি বন্ধ হবে বা শেষ হয়ে যাবে, তখন আবার আগের ফর্মে আসবে। আলফা এসে তার বিটা গামা সাব ইউনিটের সাথে বাইন্ড করবে এবং এই জিটিপিকে সরিয়ে দিয়ে জিডিপি আসবে। হ্যাঁ, তাহলে আমাদের আজকের ক্লাসটা ছোট, কিন্তু এই ক্লাসটা ভালো করে বোঝার বিষয় আছে। এখানে অনেকগুলো ভাইভা কোশ্চেন, অনেকগুলো বোঝার বিষয় আছে, এই জন্য এই ভিডিওটা ছোট থাকবে। এবং আমি স্টুডেন্টদের রিকোয়েস্ট করব যে এই ছবিটা তারা বই থেকে একটু বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, এই ভিডিওর পরপরই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকুক আমাদের ক্লাস। আমরা সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা, এবং সবাই সবার জন্য দোয়া অব্যাহত রাখি। আমাদের নেক্সট ক্লাস ফার্মাকোডাইনামিক্সেরই থাকবে এবং এই ক্লাসেরই আমরা কন্টিনিউয়েশন করব। ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার্থে জিপিসিআরের এই ভিডিওটি খান একাডেমির ইউটিউব থেকে নেওয়া হয়েছে এবং এর সাথে ভয়েস এডিট করে দেওয়া হয়েছে। তো আমরা এই ভিডিওতে জানব জি প্রোটিন couple receptor. G-protein couple receptor, also known as GPCR. G-protein couple receptor is the largest known class of membrane receptors. In fact, humans have more than 1,000 types of known GPCRs,
and each one is specific to particular function. They are very unique membrane receptors and they are the target of 30 to 50% of all modern medicinal drugs. The ligands that bind range from light sensitive compounds to odors, hormones, neurons, even neurotransmitter. GPCRs can regulate immune system growth, sense of smell, taste, visual, behavioral, and are including the things like serotonin, dopamine. Even many G proteins and GPCRs still have unknown functions and a topic of research. In fact, just in 2012, a Nobel Prize in Chemistry was awarded for research on GPCRs. Let's talk about the structure of GPCRs. It's really impossible to have a discussion how GPCRs work without having an understanding of its look like. The most important characteristic of GPCR is that they have 7 transmembrane alpha helices. If we have this being our cell membrane and this portion is extracellular and this being the intracellular side, if we have GPCRs, G protein coupled receptor, it will span this membrane 7 times. যদি এটা জিপিসিআর স্টার্টিং ধরি তাহলে 1 2 3 4 5 6 7 এভাবে 7 বার সে সেল মেমব্রেনকে স্প্যান করবে এবং এই করাটাই হলো তার ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক since this of such unique and interesting structural characteristic we have often called GPCRs 7 transmembrane receptors. ছবিতে যদি আমরা লেভেল খেয়াল করি তাহলে এখানে জিপিসিআর নামের সাথে সঙ্গতি রেখেই এই জিপিসিআর কাপল থাকে জি প্রোটিনের সাথে। জি প্রোটিনের স্ট্রাকচারটা জানাও আমাদের জন্য জরুরি। জি প্রোটিন ইজ in general specialized protein which have ability to bind with GTP and GDP, এটা আমরা সবাই জানি। অর্থাৎ এরা গুয়ানোসিন ট্রাইফসফেট এবং গুয়ানোসিন ডাইফসফেটের সাথে বাইন্ড করার একটা অ্যাবিলিটি এদের থাকে। Some G proteins are small protein and single subunit. We are talking about the GPCRs. All G proteins are associated with GPCRs are heterotrimeric, meaning they have 3 different subunits. 3টা সাবইউনিট আছে। ছবিতে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আলফা সাবইউনিট পাশে হলুদ রঙের একটা বিটা সাবইউনিটকে দেখছি এবং গামা সাবইউনিট নীল রং দিয়ে বোঝানো হয়েছে। এই 3টা সাবইউনিট দ্যাট ইজ আলফা বিটা গামা একত্রে বলা হয় জি প্রোটিন। একটু খেয়াল করলে আমরা দেখব যে আলফা এবং গামা সাবইউনিটের টেইলের মতো দেখা যাচ্ছে যেটা সেল মেমব্রেনের সাথে অ্যাটাচ অবস্থা আছে। এই টেইলের মতো অংশগুলো কিন্তু আলফা এবং গামাতে আছে, বিটা সাবইউনিট নাই। এদেরকে বলা হয় লিপিড অ্যাঙ্কর্স। Now the final thing about the picture is our GTP or GDP. As we remember that whole point of G protein is because it binds to GTP or GDP. Right now this protein is inactive, so it binds with GDP, guanosin diphosphate. This GDP binds to alpha subunit. When this portion become activated, they then binds with GTP instead. এখন আমরা জানবো যে সিগন্যালিং পাথওয়ে অ্যাকচুয়ালি কীভাবে সিগন্যালিং পাথওয়েটা এখানে কাজ করে। যখন এরা একটা সেল মেমব্রেনের বাইরের কোনো সিগন্যালিং মলিকিউল বা একটা লিগেন্ড মলিকিউলে রেসপন্ড করে, as we mentioned before that GPCRs interact with wide variety of molecule on the outer surfaces of the cell. Each receptor binds to usually one or just a few very specific molecules fitting like lock and key. এরা লক অ্যান্ড কি এর মতো ফিট করবে। দ্য শেপ অফ দ্য সিগন্যাল মলিকিউল ইট বাইন্ডস শুড বি কমপ্লিমেন্টারি উইথ দ্য শেপ অফ দ্য বাইন্ডিং সাইট। হ্যাঁ, যখনই সিগন্যাল মলিকিউল বাইন্ড করে তখনই জিপিসিআর একটা কনফরমেশনাল চেঞ্জ হয় অ্যান্ড দ্য শেপ অফ দ্য জিপিসিআরস আর চেঞ্জ which in turn triggers a complex chain of events which ultimately influence the different cell function. প্রথমে যে জিনিসটা আমরা মনে রাখবো যে একটা লিগ্যান্ড বা সিগন্যাল মলিকিউল বাইন্ড করবে আমাদের জিপিসিআর এর সাথে,
once the ligand bind, our GPCRs are going to undergo a conformational change. একটা জিপিসিআর আমরা ছবিতে যেটা দেখানো হচ্ছে যে 1 2 3 4 5 6 7 সাতটা আলফা হেলিসেস। এখন উপরের যে একটা সবুজ রঙের দেখানো হচ্ছে যে লিগ্যান্ড, তার লিগ্যান্ড বাইন্ডিং ডোমেইনে এসে বাইন্ড করলো, তখন একটা কনফর্মেশনাল চেঞ্জ হবে। কি হবে? একটা কনফর্মেশনাল চেঞ্জ। সেটা কি? সেটা হলো প্রোটিন কনফর্মেশন অফ জিপিসিআরস আর অল্টার্ড। এটা অল্টার হয়ে যাবে, একটা কনফর্মেশনাল চেঞ্জ পাবো আমরা প্রোটিনের। তাহলে আমরা এখন পর্যন্ত দুটো স্টেপ জানলাম। প্রথম স্টেপটা কি? লিগ্যান্ড বাইন্ড টু জিপিসিআর। এবং দ্বিতীয় স্টেপে আমরা পেলাম যে একটা কনফর্মেশনাল চেঞ্জ। কোথায়? জিপিসিআর। What happens next is because of this conformational change, our alpha subunit is actually going to exchange the GDP to GTP. So our third step is alpha subunit exchanges GDP for GTP. Now, because we have GTP bound with alpha subunit, it will now cause alpha subunit to dissociate and move away from beta and gamma subunit. Beta gamma subunit থেকে alpha subunit dissociate হয়ে যাবে. Once it happens, these two different sections, that is alpha subunit and our beta gamma dimer, these two together are going to find a protein. একটা প্রোটিনকে খুঁজবে এরা। কেন? একটা মেমব্রেন প্রোটিন খুঁজবে so that they can alter and regulate the function of that protein. So we got another protein in example in picture, that alpha subunit will bind and regulate the function of that protein. Now we get it our fourth step, that is alpha subunit dissociate and regulate the target protein. Few important things to be noted, that all the alpha subunits and beta gamma dimer can interact with other proteins to relay messages. Now we'll focus on alpha subunit because it tends to be more common and more powerful, though beta gamma subunit can still regulate the function of other proteins. The target proteins can be enzymes that produce the second messenger, or ion channels are also produce ion as second messenger. G protein are incredibly diverse. Some G proteins can stimulate the activity, while other can also inhibit. Now the step 5. Once the alpha subunit activates the target protein can relay a signal. As long as this ligand is bound to the GPCR, this process of alpha subunit dissociate and looks for protein and regulate that target protein, causing a whole change, and this even happen repeatedly as long as the ligand is bound. And now in the sixth step, the GTP is hydrolyzed to GDP. So GTP loses a phosphate, hydrolysis, and becomes GDP. Once this happens, everything goes back to normal, and ligand will leave and everything will go back to normal, looking previous it was and ready to combine with another ligand in future. This often happens on its own eventual, that GDP will be hydrolyzed and become GDP. Though our body has a few ways to regulate this, one common way is regulation in G protein signaling. Now talk about an example, that is very common example is epinephrine or adrenaline in our body for fight and flight response. Let's pretend this green signaling ligand is the molecule is epinephrine, and GPCR molecule is our adrenergic receptor. Once this epinephrine binds to our adrenergic receptor, our GPCR in our body that bind to epinephrine, this adrenergic receptor will undergo a conformational change. It will swap out the GDP from alpha subunit for GTP, and this alpha subunit now stick up to other protein and regulate the function.
Thus, that happened that the protein is already stick out and going to be called the adenylate cyclase. Now our adenylate cyclase being activated, stimulated by our alpha subunit, and what adenylate cyclase will do? It will rotate the ATP, adenosine triphosphate, to cyclic MP. That is, our triphosphate will become monophosphate. Once this happen, our cyclic MP here, as we call the second messenger. So our signal epinephrine goes in this entire process, and the signal is transformed into another signal. The cyclic MP, which is inside our cell, will now tell to do the other things to our cells. For example, increase the heart rate, also dilate our skeletal muscle blood vessels, ready to fight and flight. Finally, all these processes require a lot of energy. So, there is breakdown of glycogen to glucose. This is the biggest group of cell membrane receptor. This is a complicated process also. So again, our epinephrine bind to our GPCR. This GPCR then changes its shape and go through a conformation change. It switch out the GDP to GTP on the alpha subunit, which causes our alpha subunit to dissociate, which then regulate the another protein. This protein will turn the ATP into cyclic MP, which is our second messenger, and this second messenger now tell our body to do other things. For example, increase heart rate, dilate blood vessels, breakdown of glycogen to glucose. Our GPCRs in our body, the other 1,000 are going to do other things, undergo similar process. So in summary, GPCRs are large diverse family of cell surface receptors. They respond to many different external signals. Binding to our signaling molecule or ligand to our GPCRs are result in G protein activation, which then triggered the production of other second messenger. Using this sequence of events, GPCRs can regulate an incredible range of our body function, from sensations to growth to even hormone response.